আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ এক্সাম 2026 সালের হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, দেখো এই প্রথম প্রশ্ন যেটা রয়েছে এই প্রশ্নপত্রের 1 নম্বর দেখে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে 1 × 10 = 10। 1 নম্বর দেখে 1 কয়ের দেখে যেটা দেওয়া আছে, ফরাসি সংবিধান সভা ফ্রান্সকে ড্যাশ ডিপার্টমেন্টে বিভক্ত করে। উত্তর লিখবে এখানে 83টি ডিপার্টমেন্টে বিভক্ত করে। এরপর পাদুয়ার ঘোষণা জারি করেন, এখানে উত্তর হবে লিওপোল্ড, অপশান 2-এরটা, পাদুয়ার ঘোষণা জারি করেন লিওপোল্ড। গয়ের দেখা হচ্ছে ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল ধনী বুর্জোয়ারা, অপশান 3-এরটা এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, ঘয়ের দাগে কোন ভারতীয় শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন? এখানে সঠিক উত্তর অপশান 3-এরটা হবে, টিপু সুলতান ছিলেন ভারতীয় শাসক জ্যাকোবিন দলের সদস্য। ঠিক আছে, জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন। তারপর হচ্ছে লেফেভর ছিলেন ফরাসি ইতিহাসবিদ। এরপর হচ্ছে নেপোলিয়ন জার্মানির 300টি রাজ্য ভেঙে কতগুলি রাজ্য গড়ে তোলেন? উত্তর লিখবে 39টি রাজ্য গড়ে তোলেন, অপশান 2-এরটা। তারপর ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয় ড্যাশকে? এখানে উত্তর হবে আমাদের নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের অগ্নিময় তরবারি বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোড নেপোলিয়নে বিধির সংখ্যা ছিল বা ধারার সংখ্যা ছিল 2287টি। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় 1802 খ্রিস্টাব্দে, অপশন 1-এর সঠিক উত্তর হবে। কোন সন্ধির পর নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাচিত হন? উত্তর লিখবে ফন্টেনব্লু। এরপরের প্রশ্ন দেখো, আমাদের 2 নম্বর দেখো, অতি সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে যে কোনো 6টি। 1 × 6 = 6। কয়ের দেখা রয়েছে অ্যামিয়েন্সের সন্ধির ফলে কোন শক্তিজোট ভেঙে যায়? তো দ্বিতীয় শক্তিজোট ভেঙে যায়, এটা উত্তর লিখবে লিজিয়ন অফ অনার কি নেপোলিয়ন কর্তৃক প্রবর্তিত ফ্রান্সের এক ধরনের রাষ্ট্রীয় সম্মান বা উপাধি। গয়ের দেখা প্রশ্ন, বিপ্লবী ক্যালেন্ডার অনুযায়ী কোন মাসে রোবস্পিয়ার মারা যান? তো থার্মিডোর ওকে বা জুলাই মাসে। নেপোলিয়ন কার হাতে নীল নদের যুদ্ধে পরাজিত হন? তো ব্রিটিশ সেনাপতি নিলসনের হাতে নেপোলিয়ন পরাজিত হন নীল নদের যুদ্ধে। তারপর নেলসন কনভেনশন কবে গঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে দেখো, গ্যাবেলায় কি? উত্তর লিখবে বিপ্লব পূর্ব ফ্রান্সে লবণের উপর ধার্য কর হচ্ছে গ্যাবেলা। করভি কি না? বিপ্লব পূর্ব ফ্রান্সে বিনা বেতনে বেগার শ্রমকে বলা হতো করভি। ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী কী? উত্তর লিখবে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। কোন রাজার আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে? তো ষোড়শ লুইয়ের আমলে ফ্রান্সে ফরাসি বিপ্লব ঘটে। নেক্সট হচ্ছে কে গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন? ডাক্তার গিলোটিন। ওকে, 3 নম্বর দাগের প্রশ্ন দেখো, 3 নম্বর দাগে রয়েছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। লেতর দ্য ক্যাসে কি? তো বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত লেতর দ্য ক্যাসে ছিল এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। এর মাধ্যমে কোনো ব্যক্তিকে বন্দি করে দীর্ঘদিন বিনা বিচারে জেলে আটকে রাখা যেত। তারপর হচ্ছে কীভাবে বাস্তি দুর্গের পতন ঘটে? বাস্তি দুর্গ ছিল ফরাসি স্বৈরতন্ত্রের প্রতীক। এখানে বিনা বিচারে প্রচুর মানুষকে বন্দি করে রাখা হতো। প্যারিসের উত্তেজিত জনতা 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই বাস্তি দুর্গ আক্রমণ করে এবং কারারক্ষীদের হত্যা করে এই কুখ্যাত দুর্গ দখল করে নেয়। নেক্সট হচ্ছে গয়ের দাগের প্রশ্ন, সন্ত্রাসের শাসন শুরু হওয়ার 2টি কারণ লেখো। তো ফ্রান্সের সন্ত্রাসের শাসন শুরু হওয়ার 2টি কারণ ছিল। 1 নম্বর, দেশের বিভিন্ন স্থানে প্রতি বিপ্লবী শক্তি বিপ্লবকে ধ্বংস করার চেষ্টা করেছিল। 2 নম্বর হচ্ছে বিভিন্ন বৈদেশিক শক্তি ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করছিল। তারপর মিলান ডিক্রি কি? উত্তর হচ্ছে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে মিলান শহরে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে 1 নম্বর, কোনো নিরপেক্ষ বা মিত্র দেশ অবরুদ্ধ বন্দরে জাহাজ পাঠালে তা বাজেয়াপ্ত করা হবে। আর 2 নম্বর, কোনো নিরপেক্ষ দেশের জাহাজ ইংল্যান্ডে প্রবেশ করলে তা শত্রু দেশের জাহাজ বলে গণ্য হবে। এই ঘোষণা মিলান ডিক্রি নামে পরিচিত। উমরদাগে ডাইরেক্টরি শাসন বলতে কী বোঝো? তো 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডাইরেক্টর বা ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। এই শাসন ব্যবস্থা ডাইরেক্টরি শাসন নামে পরিচিত। এই শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত অদক্ষ এবং দুর্নীতিগ্রস্ত। কনফেডারেশন অব দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতা কে? নেপোলিয়ন বোনাপার্ট জার্মানির 300টি রাজ্যকে ভেঙে 39টি রাজ্যে পরিণত করেছিলেন। এটা করার প্রধান কারণ ছিল ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা।
জার্মানির সেই 39টি রাজ্যকে নিয়ে যে রাষ্ট্র সমবায় গঠিত হয় তাই কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত। নেপোলিয়ন বোনাপার্ট 1806 খ্রিস্টাব্দে কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন। তারপর দেখো 4 নম্বর থেকে 7-8টি বাক্য উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রশ্নের মান 4 নম্বর করে, 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা প্রশ্ন, সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটাতে ফ্রান্সের সংবিধান সভা 1789 খ্রিস্টাব্দে কী কী পদক্ষেপ নিয়েছিল অথবা ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট রচনায় দার্শনিক মন্তেস্কু ও ভলতেরের কী ভূমিকা ছিল। দেখো ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট রচনায় দার্শনিক মন্তেস্কু ও ভলতেরের ভূমিকা কী ছিল সেটা আমরা লিখছি। 1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের পাশ্চাত্যের দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রথম হচ্ছে মন্তেস্কু সম্পর্কে লিখছি। ফরাসি দার্শনিক মন্তেস্কু ছিলেন দেশের বঞ্চিত শ্রেণীর প্রাণপুরুষ। মন্তেস্কু তার দ্য স্পিরিট অফ লজ বা আইনের মর্ম নামক গ্রন্থে ফ্রান্স সম্রাটের স্বৈরাচারী শাসন ও স্বর্গীয় অধিকার তত্ত্বের তীব্র সমালোচনা করেন। দ্য পার্সিয়ান লেটার্স বা পার্সিয়ার পত্রাবলী নামে অপর একটি গ্রন্থে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক মন্তেস্কু ফ্রান্সে পুরাতনতন্ত্র, অভিজাততন্ত্র ও স্বৈরাচারী রাজতন্ত্রের কঠোর সমালোচনা করেন। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সমর্থক মন্তেস্কু মানুষের ব্যক্তি স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে দেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে পৃথক করার দাবি জানান। ওকে, এরপর দেখো খ দিয়ে আমরা লিখছি ভলতেয়ার সম্পর্কে লিখছি। ভলতেয়ার ছিলেন ফ্রান্সের অন্যতম দার্শনিক, সাহিত্যিক ও চিন্তাবিদ। তিনি ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র নিন্দা করেন। তিনি তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক রচনার মাধ্যমে ফরাসি গির্জার দুর্নীতি ও কুসংস্কার, অন্ধবিশ্বাস ও অত্যাচারকে আক্রমণ করেন। তিনি ক্যাথলিক গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেন। তার দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো কাঁদিত ও দার্শনিকের অভিধান। পরের টিকা লিখতে হবে নেপোলিয়ন স্পেন অভিযান, নেপোলিয়নের স্পেন অভিযান অথবা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এই সম্পর্কে। তো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে আমরা লিখছি। দেখো ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন, মিলান, ওয়ারাস, ফতেনব্লু প্রভৃতি ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। এই নীতি মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। এরপর দেখো নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা। তো 1 নম্বর হচ্ছে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পরোক্ষে ফ্রান্সের অর্থনীতি যথেষ্ট ক্ষতি করে। ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিল নামে নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্রান্সের শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। নেক্সট হচ্ছে 2 নম্বর পয়েন্ট, উপকূল দখল। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। 3 নম্বর ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনী সহ সর্বত্র ছুটে বেড়াতে হয়। ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। এরপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট, রোম ও হল্যান্ডে অসন্তোষ। রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দী করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। ইংল্যান্ডের শাসক লুই নেপোলিয়নের ভ্রাতা একে সিংহাসনচ্যুত করে হল্যান্ড দখল করেন। নেক্সট 5 নম্বর থেকে 15টি বাক্য উত্তর লিখতে হবে, যে কোনো একটি। 8 × 1 = 8। 8-এর এখানে প্রশ্নের মান 8 নম্বর। প্রথম দেখো ফরাসি বিপ্লব সৃষ্টিতে রাজতন্ত্র কতটা দায়ী ছিল। তো ভূমিকা প্রথমে লিখছি আমরা। অষ্টাদশ শতকে ফ্রান্সে বুর্বো বংশের নেতৃত্বে কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সৃষ্টিতে রাজতন্ত্রের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ও রাজতন্ত্রের দায়িত্ব বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। তারপর দেখো অপশন আমরা ক দিয়ে পয়েন্ট করছি, রাজাদের দুর্বলতা। ফরাসি রাজা চতুর্দশ লুই ছিলেন চরম স্বৈরাচারী। তিনি বলতেন, আমি রাষ্ট্র অলস ও বিলাসী। রাজা পঞ্চদশ লুই তার পত্নী মাদাম দা পাম্পাদুর এর দ্বারা প্রভাবিত হয়ে শাসন পরিচালনা করলে প্রশাসন দুর্নীতি ও স্বজন পোষণ ছেয়ে যায়। এরপর অযোগ্য রাজা ষোড়শ লুই রাজতন্ত্রকে অবক্ষয়ের শেষ সীমানায়
নিয়ে যায়। অভিজাতদের আধিপত্য, প্রশাসনে অভিজাত সম্প্রদায়ের আধিপত্য শাসন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে। প্রশাসন প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। ইন্টেন্ডেন্ট নামে দুর্নীতিপরায়ণ কর্মচারীরা খুবই ক্ষমতাশালী হয়ে ওঠে। গ নম্বর দিয়ে আমরা লিখছি, দেখো গ দিয়ে, ত্রুটিপূর্ণ আইন। অষ্টাদশ শতকে ফরাসি আইন ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ, জটিল ও দুর্বোধ্য। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের আইন ও দণ্ডবিধি প্রচলিত ছিল। আইনগুলি ছিল অত্যন্ত নির্মম। সাধারণ অপরাধের জন্য অনেক সময় মৃত্যুদণ্ড দেওয়া হতো। নাম্বার ঘ হচ্ছে ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা। ফরাসি বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও দুর্নীতিগ্রস্ত। অধিকাংশ বিচারক ছিলেন অসৎ ও দুর্নীতিপরায়ণ। অপরাধীদের কাছ থেকে ঘুষ গ্রহণ, জরিমানা আদায় প্রভৃতির দ্বারা দুর্নীতিপরায়ণ বিচারকরা বিপুল অর্থ উপার্জন করতেন। নাম্বার উঙ্গ হচ্ছে ত্রুটিপূর্ণ রাজস্ব ব্যবস্থা। ফ্রান্সের 95% সম্পদ যাজক অভিজাত সম্প্রদায়ের হাতে থাকলেও এর জন্য তাদের কাছ থেকে কোনো কর আদায় করা হতো না। ফলে যাবতীয় করের বোঝা বহন করতে হতো দেশের মাত্র 5% মালিকদের, সম্পদের মালিক তৃতীয় সম্প্রদায়কে। উপসংহার দিয়ে আমরা লিখছি, ফরাসি বিপ্লবের জন্য রাজতন্ত্রের দায়িত্বকে কোনোভাবে অস্বীকার করা যায় না। ঐতিহাসিক ফিসার বিপ্লবের জন্য ফরাসি রাজতন্ত্রকে দায়ী করেছেন। তারপর ক্ষয়ের দাগে নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলি উল্লেখ করো। তো দেখো, প্রথমে লিখছি ভূমিকা। ফরাসি শাসক নেপোলিয়ন শুধু সমরকুশলী যোদ্ধা হিসাবেই নয়, সুদক্ষ সংস্কারক হিসাবেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। প্রথম হচ্ছে নেপোলিয়নের সংস্কার। ফরাসি সম্রাট নেপোলিয়নের প্রধান সংস্কারগুলি হলো নিম্নরূপ। নাম্বার 1 হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে আইনের শাসন প্রবর্তন করেন এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দেন। নাম্বার 2 অর্থনৈতিক সংস্কার। দেশের অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে সকলকে আয়কর প্রদানে বাধ্য করেন, নতুন কর না চাপিয়ে পুরনো কর আদায়ে জোর দেন। নাম্বার 3 শিক্ষা সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে বেশ কিছু মাধ্যমিক ফলিত বিজ্ঞান, চিকিৎসা, কারিগরি, আইন, শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 19টি লাইসি বা আবাসিক বিদ্যালয় স্থাপন করেন। ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। এরপর দেখো 4 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় সংস্কার। নেপোলিয়ন পোপ সপ্তম পায়াস এর সঙ্গে কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করে পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেন। এই চুক্তি দ্বারা পোপ ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তির জাতিকরণ মেনে নেন। ফ্রান্স রোমান ক্যাথলিক ধর্মমত গির্জাকে স্বীকৃতি দেয়। এরপর 5 নম্বর হচ্ছে আইন বিষয়ক সংস্কার। নেপোলিয়ন বিভিন্ন প্রদেশে প্রচলিত বিভিন্ন ধরনের আইনগুলির মধ্যে সামঞ্জস্য আনতে 1804 খ্রিস্টাব্দে 2287টি মতান্তরে 2281টি বিধি সমন্বিত কোড নেপোলিয়ন নামে এক আইন সংহিতা প্রবর্তন করেন। এর দ্বারা সামন্ততন্ত্রের বিলুপ্তি, ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি, আইনের দৃষ্টিতে সাম্য, ধর্মীয় সহনশীলতা, সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রভৃতি কার্যকরী করেন। উপসংহার দিয়ে আমরা লিখছি, নেপোলিয়ন তার সংস্কার কার্যাবলীর দ্বারা বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনেন। ওকে, তো দেখো, এই ছিল ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভ এক্সাম 2026 সালের হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। এখানে আমরা 3 নম্বর সেট সম্পর্কে আলোচনা করলাম। এরপর আমরা আরও 2-1টি সেট দেবো। টোটাল 5টি সেট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। এই সেটগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা সাধারণত প্রশ্ন আসে, তো এই সেটগুলি তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর এই প্রশ্নদের পিডিএফ আমাদের অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, তো তোমরা অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। ওকে, এবং সেখানে প্রথমে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট, সিটি এগুলো দিয়ে এবং পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে, দিয়ে রেজিস্টার করবে। পরের বার লগ ইন করবে সেম ফোন নাম্বার, সেম পাসওয়ার্ড দিয়ে। এবং অ্যাপের মধ্যে তোমরা ফ্রি কোর্স এবং পেইড কোর্স তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো চাইলে তোমরা সেখান থেকে ব্যবহার করতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।